আজকে এমন একজন লোককে নিয়ে কথা বলবো যিনি আসলে যে সময়টাতে জন্মগ্রহণ করেছিলেন সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে উনি প্রতিষ্ঠার দ্বিতীয় দশকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে ছিলেন এবং তৃতীয় দশক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করেন এবং ওই যে সময়ের কথা বলা হচ্ছে ওনার সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটি বড় বড় ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়ে। তার মধ্যে একটি হচ্ছে এই পাকিস্তান রাষ্ট্রের তৈরি হওয়া, যেটা হচ্ছে ওই যে 1947 স্যার তখনও বর্তমান ছিলেন। এরপরে 52 ভাষা আন্দোলন, এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই বড় বড় তিনটি ঘটনা সব কিছুই স্যারের সামনে দেখা। হ্যাঁ, ঠিকই ধরছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক শ্রদ্ধেয় স্যার। ওনাকে যদি চলমান বিশ্বকোষ বলি তাহলেও অত্যুক্তি করা হবে না বা ভুল বলা হবে না। তো আসছি সে কথায়। তার আগে যার মাধ্যম দিয়ে বা যে বইটি এটা আমরা জানতে পারি তার সম্পর্কে অনেক বিস্তারিত আমরা এই সময়ের প্রজন্ম আর কি, কারণ যখন তারা সমসাময়িক ছিল তারা হয়তো তার সম্পর্কে অনেক বেশি জানতেন, বাট আমরা আমাদের সামনে বা পরবর্তী প্রজন্মের সামনে তার সম্পর্কে যিনি নিয়ে আসছেন আহমদ ছাপা, তার যে বইটি যদ্যপি আমার গুরু, সেই বইটি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। তার আগে বলি যে ওনার সাথে পরিচয়টা আসলে কীভাবে হলো, সেটাও একটু নাটকীয়ভাবে। আহমদ ছাপা সাহেবের MA শেষ হওয়ার আগেই উনি একটা চান্স পেয়ে যান যে PhD করার জন্য। এই বাংলা একাডেমি থেকে একটা বৃত্তি দেওয়া হয় PhD করার জন্য। তো উনি আসলে খোঁজ করছিলেন যে ওনার একজন সুপারভাইজার দরকার যার আন্ডারে উনি তার থিসিসটা করে PhDটা করবেন আর কি। তো তার বন্ধুবান্ধব বা আশপাশের লোকজন অনেকে পরামর্শ দেয় এই রাজ্জাক স্যারের কথা, আব্দুর রাজ্জাক স্যার। তো তখন উনি আসলে খুঁজতে খুঁজতে ওনার কাছে যান দেখা করতে। তখন ওনার বাসাটা ছিল হচ্ছে এই যে শহীদ মিনার, যেটা ঠিক তার উল্টা পাশে যে শিক্ষকদের যে কোয়ার্টার, ওখানে একটা নিচতলায় উনি থাকতেন। তো একদিন উনি ওনার সাথে দেখা করতে চলে গেলেন। গিয়ে দেখে যে দরজা খোলা কিন্তু আসলে কোনো লোকজন নেই। তো কিছুক্ষণ আসলে দাঁড়িয়ে থেকে উনি দরজা খুলে ঢুকে পড়লেন। তো ঢুকে দেখে যে আসলে বইয়ে গাদাগাদি করা একটা রুম, খুবই নর্মাল সাধারণ একটা রুম, এবং সেখানে লেখকের বর্ণনায় বলা হচ্ছে যে একটা খাটের উপরে একজন লোক শুয়ে আছে। পরে বলছে খাট বললেও ভুল হবে, জিনিসটা আসলে চকি, এবং চকির একটা পায়া ভাঙা, যে পায়াটার নিচে আসলে পুরাতন বইগুলো দিয়ে ওটাকে কোনো রকম ব্যবস্থা করা হয়েছে যাতে পড়ে না যায়। তো সেখানে চাদর গায়ে দিয়ে একটা লোক শুয়ে আছে। এবং আহমদ ছাপা যখন ঢুকলো রুমে, কীভাবে যেন উনি টের পেলেন যে একজন ঢুকছে। তো ঢোকার পরে সে বললো কেডা। উনি খুব স্যার একদম কেরানীগঞ্জে তার জন্ম, ঢাকা ভাষায় কথা বলতেন এবং তাকে ঢাকায় ফোলা বললে আসলে অর্থে ভুল হয় না, এবং খুব সাধারণ জীবনযাপন করতেন, এভাবে উনি চলতেন। তো তখন তাকে জিজ্ঞাসা করা হলো কেটা, তখন সে বললো যে আমি। কেন আসছেন, তখন সেই কথা বললো যে আমি আসলে একজন সুপারভাইজার খুঁজছি, আমি এই তো তখন বললো যে আমি তো সুপারভাইজার হতে পারবো না, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে সম্ভবত সুপারভাইজার হওয়ার জন্য, যে রিডার অর্থ ওই সময় সম্ভবত প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর এই ধরনের কোনো কিছু হতে হয়। কিন্তু উনি তো আসলে তেমন না, কারণ ওনার আসলে একটু বলে রাখি যে এই বৈষয়িক ব্যাপারটা আসলে ওনার খুব বেশি এত মানে বড় হওয়ার কোনো ইচ্ছা নেই। যদি ইচ্ছাই থাকতো উনি বিলেতে যখন PhD করেন লাস্কি নামে একজনের আন্ডারে, সুপারভাইজারের আন্ডারে, তো যখন লাস্কি মারা যায় তখন ওই টলপা গুঠায় উনি চলে আসে, ওটা PhD শেষ না করে, চাইলে কিন্তু শেষ করতে পারতো। তো উনি হচ্ছে এই ধরনের একজন লোক। তো তখন আহমদ ছাপা তো দমে যাওয়ার পাত্র নয়। তখন উনি বললেন যে আসলে আমি অন্য কারোর আন্ডারে রেজিস্ট্রেশন করব, বাট আপনি আমাকে গাইড করবেন কী কী পড়া। তো এই যে ঘটনাটা বাট সূত্রটা মজার এরকম যে উনি যখন ওই যে গেলেন কেডা বলল, তো তখন উনি উত্থাপন করছেন যে আমি আপনার আন্ডারে এরকম করতে চাই। তো এইটা বলার পরে সে আসলে কোনো উত্তর না দিয়ে এক পাশ ফিরে শুলেন। তো এক পাশ ফিরে শুয়ে এটা আসলে তাকে খুব ভদ্র ভাষায় না করে দিলেন। তো এইটা দেখে আহমদ ছাপা তাকে ঠিক উনি যে পাশে ঘুরে শুলেন ঠিক ওই পাশে গিয়ে আবার তাকে একই কথা বললেন। তখনও সে আবার উল্টা পাশে হয়ে শুলেন, আবারও তাকে খুব অপমান করলেন, মানে কোনো কিছু না বলেই। তো এইটা আসলে আহমদ ছাপার খুব লাগলো, কারণ ততদিনে আহমদ ছাপার 2-3টা বই বের হয়ে গেছে, লেখক হিসেবে তার একটা সম্মান তৈরি হয়েছে। তো তখন সে খুব ক্ষেপে গিয়ে একবার তার মনে হলো যে সে বইয়ের গুদামে আগুন ধরাই দিই সব। তো সেটা তো আসলে সম্ভব না। তখন সে কী করলো, ওই আব্দুর রাজ্জাক স্যারের গা থেকে যে কাঁথাটা গায়ে ছিল সেটা টান দিয়ে মুচড়াই নিয়ে বলল যে আপনার এত জ্ঞান রেখে লাভটা কি, এরকম যদি আগ্রহী একজন যুবককে আপনি সাহায্যই না করতে পারেন। ঠিক সেই সময় আসলে সে তখন এটা শোনার পরে বিদ্যুতের মতো সে উঠে পড়ে, তারপরে বাথরুম থেকে হাত মুখ দিয়েছে। তখন তাকে এই কথাগুলো বলে যে আমি তো আসলে রিডার না,
আমার তো সেই যোগ্যতা নেই, আমি তো চাইলেও পারবো না। তো তখন যখন আহমদ চাপা তাকে এইভাবেই কনভিন্স করে যে আসলে আমি অন্য কারোর আন্ডারে রেজিস্ট্রেশন নিব, নিয়ে এভাবে ইয়ে করবো। তো এরপর থেকে গল্প শুরু হয় এবং খুব শিক্ষণীয় চমৎকার কিছু কথা। তো উনি শুরুটাই করে এরকম যে তুমি যদি কোনো জায়গার সম্পর্কে জানতে চাও তাহলে সেখানে দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এক, যে ওই অঞ্চলের লোকজন আসলে কি খায়, তার বাজারঘাটটা দেখো, বাজারে কি সবজি বা কি জিনিস বিক্রি হয়, তাহলে তুমি বুঝতে পারবা যে ওখানে লোকজন কি খায়। আর একটা জিনিস হচ্ছে তুমি ওই এলাকার লাইব্রেরিগুলোতে যাও, সেটা যে দেশেই হোক না কেন, তো সেখানকার বইগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে ওই এলাকার লোকজন কী পড়ে। তো এই দুইটা জিনিস দেখে তুমি বুঝতে পারবা যে ওখানকার লোকজন আসলে কী খায় এবং কী পড়ে। তো এরপরে তখন পড়া নিয়ে যখন আসলো, তখন আহমদ ছফা তাকে বললো যে আমি পড়তেছি, আপনি পড়া শুরু করাই দেন, কীভাবে পড়বো। তখন সে বললো গো অ্যান্ড শক, মানে তুমি যাও লাইব্রেরিতে বা বইয়ের ওখানে গিয়ে তোমার যে টপিক, তোমার যে পছন্দ, সেই অনুযায়ী তুমি পড়া শুরু করো। পড়া যখন তুমি শুরু করবা তখন তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার আসলে কোন টপিক্সে আগ্রহ বেশি। তোমার টপিক যখন শেষ তখন তুমি অন্যান্য টপিকসগুলোতে আস্তে আস্তে ঢুকতে পারবো। তার মানে সেও কিন্তু চাপাই দিচ্ছে না। তো এটাও একটা জীবনের জন্য শিক্ষা, যে কেউ যদি আপনাকে বলে যে কী দিয়ে পড়া শুরু করবো, তখন তাকে বলতে তোমার যেটা পছন্দ হবে সেটা দিয়ে শুরু করো, তারপরে ওখান থেকে তুমি আস্তে 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 আগাতে থাকো। তো এই একটা শিক্ষা সে ওখান থেকে পেয়ে গেল। এরপরে সে পাঠক এবং লেখক দুজনের মধ্যে একটা প্রকারভেদ তৈরি করে দিল। সে বলল যে তুমি যদি পুকুরে বা পানির মধ্যে ঢিল ছোড়ো, ওইটা তরঙ্গ যত দ্রুত বা যত গভীরভাবে চতুর্দিকে ছড়াবে, তো যখন তুমি লিখবা তোমার লেখাটা যদি পাঠকদের মনে ওইভাবেই একটা তরঙ্গ সৃষ্টি করে, যত বেশি করবে ততদিন পাঠকের মনে ওটা থেকে যাবে। উল্টা দিক থেকে, মানে এটা লেখকের কথা বললো, উল্টা দিক বললো পাঠক তাহলে কেমন হওয়া উচিত। পাঠক আছে এমন হওয়া উচিত যে কোনো একটি বই পড়ার পরে পাঠকের মনে বা পাঠক যদি ওই বইটাই তার নিজের মতো করে, লেখকের মতো লেখার দরকার, নিজের মতো করে সুন্দর করে গুছাইয়ে হুবহু ওই কথাগুলোই সুন্দর করে গুছিয়ে লিখতে পারে, তাহলে বুঝতে পারবে সে পাঠক যথার্থ পাঠক। তো তুমি যতক্ষণ পর্যন্ত ওই বইটা সম্পর্কে এভাবে নতুন করে না লিখতে পারবো তোমার মতো করে, ততক্ষণ আসলে তুমি ভালো পাঠক না। তো এই যে কথাগুলো বললো, তো ওখান থেকে সে খুব ইমপ্রেস হয়ে গেল তার কথাবার্তা, এবং তার সাথে সে রেগুলার যোগাযোগ রাখতে শুরু করলো এবং এতটাই মুগ্ধ হয়ে গেল যে সকালে গিয়ে তার সাথে নাস্তা করতেছে, কোনোদিন দুপুরে গিয়ে তার সাথে খাচ্ছে। তো এইভাবেই চলতে থাকে। একসময় সে ওখান থেকে বাসা চেঞ্জ করে ফুলা রোডের পাশে বাম সাইডের যে কোয়ার্টারটা সেখানে আসে, সেখানে রেগুলার যাতায়াত করে। এরপরে ওখান থেকে একসময় সে গুলশান চলে যায় 100 নম্বর রোডের বাসাতে, সেখানে চলে যায়। এবং একটা জায়গায় আহমদ চাপা আসলে বলেও যে আমি অনেক বড় কিছু, বা আমি মানে সেও তার পিএইচডিটা শেষ পর্যন্ত শেষ করতে পারেন বা এগুলো করতে পারে নাই। তো সেক্ষেত্রে বলছে যে আসলে আমার এই পড়ার জগৎটা সে এমনভাবে ডাইভার্ট করে দেয় এবং এত বেশি পড়ার প্রতি উদ্বুদ্ধ করে দেয় যে আসলে তখন আমি আমার এই নিজস্ব যে একটা নির্দিষ্ট কোনো কিছুর মধ্যে সে আর থাকতে পারে না, মানে এত বেশি বেশি তাকে পড়ার প্রতি উদ্বুদ্ধ করে। যেমন ছোট্ট একটা বিষয়, একবার সে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে একটু জানার জন্য গেল যে এই ব্যাপারে আপনার কোনো বই জানা আছে কিনা। তখন রাজ্জাক স্যার প্রথমে তাকে ছোটো কিছু বই দিল, সেখান থেকে সে যখন ওটা পড়ে বুঝলো, তখন এরপর আরও একটু আপডেট ভার্সন আর একটু কঠিন বই দিল। এইভাবে করতে করতে তাকে এমন হলো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপর বিশাল কিছু জেনে গেল। এইভাবে যখন যে টপিকস নিয়ে তার সাথে আলোচনা করা হচ্ছে তখন সেটা নিয়ে এসে চলে যাচ্ছে। সিম্পল লাইফ লিড করলো। তার আসলে পোশাক আশাক বলতেছিল একটা খদ্দরের পাঞ্জাবি, অনেক সময় সে একটা গেঞ্জিটা পরে থাকতো, সেই গেঞ্জিটাতে ছিদ্র থাকতো, সেটা ঢাকার জন্য একটা চাদর রাখতো। তো একবার মজার ঘটনা কি, একবার হেনরি কিসিঞ্জার আসছে বাংলাদেশে, তো ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তার সাথে দেখা করতে যাওয়ার কথা, সেও ইনভাইটেশন পেয়েছিল, তো এখন যেটা সেরাটন আর কি। তো তখন স্যার কী করলো, জাস্ট একটা খদ্দরের পাঞ্জাবি পরে ওই উপরে চাদরটা নিয়ে সে চলে যাচ্ছে। তো তখন আহমদ ছফা এবং তার সাথে কয়েকজন ছিল, বললো স্যার আপনি এভাবে কেন যাচ্ছেন ওখানে। তো তখন সে বললো আসলে কী করবো, মানে তোমরা তোমার লজ্জায় ফেলে দিলে, আমার তো এছাড়া আসলে আর কোনো পোশাক নেই। ঠিক তার কয়েকদিন আগে আহমদ ছফা সাহেব তাকে চমৎকার একটি পাঞ্জাবি দামি কাগজ দিয়েছিলেন যে আপনি আপনার জীবনে লেখা শুরু করেন, একটা কলম দিয়েছিলেন। তো তখন বললো যে আমি যেটা দিয়েছিলাম সেই পাঞ্জাবিটা কোথায়। পরবর্তীতে সেটা আবিষ্কার করা গেল যে মুড়ির টিনের মধ্যে ওটা মুসলান অবস্থায় আছে। তো এই হচ্ছে তার সাধারণ জীবন। সে নিজে কখনো বিয়ে করেন নাই, থাকতেন হচ্ছে তার ভাইয়ের মানে বাচ্চা কাচ্চা, ভাইয়ের বউ, এদের সাথে ফ্যামিলি হিসাবে সে থাকতেন। এবং মানে এত পরোপকারী যে তার বাসায় অনেকে আসতো এবং থাকতো, খেত, অনেককে সময় দিত। পাশাপাশি তার মেধা তিনি আসলে খুব যাচাই করতেন। তার একটা ঘটনা এরকম যে একবার শিক্ষক নিয়োগের জন্য একটা ইন্টারভিউ বোর্ডে উনি ছিলেন সুপারিশ করার জন্য। তো সেখানে আছে আহমদ চাপাও আছে এবং অন্য আরেকজন আছে, অন্য এলাকা থেকে একজন আসবে, মানে সেও ক্যান্ডিডেট। তো আহমদ চাপা তো খুব
মানে কনফিডেন্ট ছিল যে যেহেতু তার সাথে স্যারের সাথে ভালো সম্পর্ক আছে হয়তো স্যারকেই সুপারিশ করবে, কিন্তু সে আহমদ ছফাকে না করে অন্য সেই লোকটাকে স্যার হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করলো। তো তখন আহমদ ছফা মনক্ষুণ্ণ হলো এবং তাকে জিজ্ঞাসা করলো কারণটা কি। তখন স্যার বললেন যে আসলে আমার মনে হয়েছে যে তোমার থেকে সে এই ক্ষেত্রে বেশি উপযুক্ত। তো এই ধরনের, এর অর্থ কি এই না, মানে আবার এটা না যে আহমদ ছফাকে সে পছন্দ করতো না, সে খুবই পছন্দ করতো। কেমন পছন্দ করতো তার আবার দুইটি উদাহরণ এখানে একটু দিয়ে নিই। যে একবার উনি স্যার ইন্ডিয়াতে ঘুরতে গেল কাশ্মীরে, তখন বললো যে আহমদ ছফাকে উনি আবার খুব আদর করে মৌলবী আহমদ ছফা বলতেন, যে মৌলবী আহমদ ছফা তোমার জন্য কিছু আনতে হবে কিনা। তখন বললো স্যার আমার জন্য যদি পারেন একটা চাদর আনবেন আর ওই দেশের মিউজিকের উপর একটা বই নিয়ে আসবেন। তো স্যার গেছেন, তারপরে দেশে ব্যাক করছেন, আসার পরে আহমদ ছফা হয়তো বলছে আমি বলছি স্যারের কি এত মনে থাকবে বা সে আনবে, কিন্তু দেখা গেল ঠিকই যেদিন সে দেখা করতে গেছে স্যারের সাথে, তো স্যার তাকে ওই চাদরটা এবং বইটা দিল। দেওয়ার পরে ঠিক ওই মুহূর্তে দেখেছে কারা যেন আবার আসছে, সাথে সাথে তার গা থেকে চাদরটা নিয়েও দূরে সরাই রাখলো। তা আহমদ ছফা একটু অপমান বোধ করলো যে আমাকে দিল জিনিসটা আবার সরাই রাখলো কেন। তো তারপরে বললো যে তুমি যাও না, থাকো, কথা আছে। এরপরে যখন তারা একটু পরে চলে গেল তখন আহমদ ছফাকে বললো যে মন খারাপ করো না, আমি তো আসলে তাদেরকে দিতে পারবো না, তো তারা যদি দেখতো জিনিসটা মন খারাপ করতে, এই জন্য আমি সরাই রাখছি, এখন তুমি তোমারটা নাও। মানে এত বিবেচনা প্রসূত। আর একবার কী হলো যে তার বাড়িতে আরেকজন গেস্ট নিয়ে আহমদ সাহেব একবার স্যারের ওখানে বেড়াতে গেছে, একজন মহিলা গেস্ট, বিদেশি, মানে বিদেশি বলতে দেশের বাইরে থাকতে বাঙালি। তো উনি সেখানে ওই কাঁঠাল দেখে বলে যে কাঁঠালের ঈশ্বর খুব পছন্দ। তখন আব্দুর রাজ্জাক স্যার বলেন যে আপনি কি রান্না করতে পারেন? তো বললো যে না। তো বলে আচ্ছা অসুবিধা নেই আপনার। তখন আহমদ সাহেবকে বললো যে ওনার বাসার ঠিকানাটা দিয়ে যাবো, যে কোথায় উঠছে তারপরে ইয়ে করে। তো বাসার ঠিকানাটা দিয়ে গেল এবং পরের দিন দেখা গেলো যে ওই ঈশ্বর রান্না করে নিজে একটা টিফিন বক্সে করে নিয়ে ওখানে দিতে গেছে। গিয়ে আহমদ ছফা নাই এবং ওখানকার যারা ছিল ওই স্যারের পোশাক আশাক দেখে ভাবছে কোনো কাজের লোক, তো ওনাকে ওইভাবে আসলে ঢুকতে দেয় না, খাতির করে, শুধু ওইটা নিয়ে রেখে ওনাকে বিদায় করে দিছে। তো এই হচ্ছে ওনার ঘটনা, উনি ওনাকে খুব ভালোবাসত। আরেকটি উদাহরণ দিই, যে জার্মানি কবি গ্যাতে তার একটি খুব চমৎকার কবিতার একটা ইয়ে ছিল, নাম হচ্ছে ফাউস্ট সম্ভবত। এইটা 12 বছর ধরে উনি অনুবাদ করে আহমদ ছফা। তো অনুবাদ তো করলেন ভালো কথা, তো অনুবাদ করার সময় আর একটা মজার জিনিস ঘটে যে অনুবাদ স্যার আবার এত খুশি হয়, যদিও কখনো আহমদ ছফাকে সামনাসামনি সে প্রশংসা করতো না, অন্যদের সামনে করতো, বাট এইটাতে এত খুশি হয় যে যখনই কেউ স্যারের সাথে দেখা করতে আসতো আহমদ ছফা থাকতে বলতো যে অনুবাদ করতেছে খুব ভালো হচ্ছে, একটু শোনাও তো আহমদ ছফা। শোনাতে শোনাতে তো একটা পর্যায়ে আসলে আহমদ ছফা খুব বিরক্ত হয়ে যান, যে আসে আসলে তারা কি প্রশংসা কাছে জেনে বুঝে নাকি। তো একদিন একটা লোক এমনভাবে ইন্টারেস্টিং বলল, তো এইটা শোনার পরে সে বুঝলো যে আসলে এর এই সম্পর্কে কোনো ধারণাই নেই, শুধু স্যারকে আব্দুর রাজ্জাক স্যারকে খুশি করার জন্য সে এইভাবে বললো। তো এটাতে আসলে সে খুব মনক্ষুণ্ণ হলো, তখন উল্টা মুখের উপর আহমদ ছফা বলে দিল যে আপনি তো আসলে এবারে কোনো ধারণাই রাখেন না, আপনার ইন্টারেস্টিং বলা শুনে আমি বুঝছি। যাই হোক, সে অনুবাদটা হওয়ার পরে 12 বছর ধরে যেটা করলো সেটা আসলে প্রকাশ করার জন্য কোনো প্রকাশক খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে স্যার তাকে আসলে খুব হেল্প করে। কীভাবে হেল্প করে? জার্মান অ্যাম্বাসেডারের সাথে কথা বলে তাদের হেল্প নিয়ে পরবর্তীতে সেটা ছাপানো হয় এবং কলকাতাতেও আরেক ইয়ে করে ছাপানো হয়। এইভাবে স্যার কিন্তু আহমদ ছফাকে হেল্প করে। শুধু কি আহমদ ছফা, এবার আসি ডক্টর সলিমুল্লাহ খান, যে এখন আসলে খুব কথা বলেন, খুব নাম করেন এবং একজন স্কলার, আমার খুব প্রিয় মানুষ, এবং তার কথা শুনে, তার টকশো শুনে আসলে আমি আহমদ ছফা পড়তে আসি। তো সে একবার কি করছে, সে রেগে টেগে মানে খুব বকাঝকা করে এই আব্দুর রাজ্জাক স্যারের উপরে একটা বই লিখে ফেলছে। তো বই লিখছে তো লিখছে ভালো কথা, উনি অনেককে তো দিছে, উল্টা স্যারকে পর্যন্ত দিয়ে দিছে। তো এই সলিমুল্লাহ খান ছিল আহমদ ছফার প্রায় 15 বছরের ছোট আর কি, বাট ওনার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল। তো একটা পর্যায়ে গিয়ে আহমদ ছফা রাজ্জাক স্যারকে বলছে, স্যার এইরকম একটা ছেলে তো বই লিখছে, আপনি পড়ছেন কিনা, স্যার আপনার কী মন্তব্য কী? তো বলছে যে লিখছে ছেলেটা আসলে কিন্তু খুব সম্ভাবনাময়, সলিমুল্লাহ খান সম্পর্কে বলছিল। এবং সে স্যার এতটাই ভালো যে পরবর্তী সময়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়তে পড়ার সুযোগ হলো যখন আমেরিকাতে এই সলিমুল্লাহ খানের, তখন দুইজনের প্রশংসাপত্র লাগে। তার মধ্যে স্যার নিজে একজন সে এটা করে দিল এবং আরেকজনেরটা ডক্টর কামাল তারটাও সে নিজে সংগ্রহ করে দিল, এবং এখানেই থেমে থাকে নাই, তার আমেরিকাতে যাওয়ার যে প্লেন ভাড়া তারও কিছু অংশ স্যার দিয়েছিলেন। এ হচ্ছে স্যারের মহানুভবতা, তার যে পরোপকারী মনোভাব। আরেকজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে SM সুলতান। জয়নুল আবেদিনের সাথে স্যারের খুব চমৎকার সম্পর্ক ছিল, বাট SM সুলতান সম্পর্কে আসলে খুব বেশি জানতো না, বাট এর সম্পর্কে আবার আহমদ ছফার খুব ভালো সম্পর্ক, এবং আহমদ ছফাই এই SM সুলতানকে প্রমোট করে 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 একটা পর্যায়ে নিয়ে যায় এবং স্যারের কাছেও সে নিয়ে যায়। তো স্যার তখন কি করে, যে
একদিনের সম্পর্ক ও নিয়ে গেল কথাবার্তা এবং তার নিচতলায় এস এম সুলতানকে থাকতে দেওয়া শুরু করলো, যেহেতু থাকার জায়গা নাই, কষ্ট পাচ্ছিল। এবং ওর কিছু ছবি, প্রায় 300টার মতো ছবি ছিল সোনারগাঁতে, সেখান থেকে নিজে প্রায় 3000 টাকা ট্রাক ভাড়া দিয়ে সেটা তার বাসায় আনানোর ব্যবস্থা করলো। তারপরে কি হলো যে কে একজন এস এম সুলতানকে মনে কানে একটা কুমন্ত্রণা দিল যে 7 মাস ছবি বিক্রি করে খাবে, তখন সে আবার সেগুলো নিয়ে যশোরে চলে গেলো, যদিও পরবর্তীতে বন্যায় সেই ছবিগুলো নষ্ট হয়ে যায়। তো এই টাইপের স্যারকে সবাই ঠকাচ্ছে বা স্যারের সাথে, বাট স্যার সেগুলো মনে রাখতেছে না, মানে উপকার করে যাচ্ছে। শেষ পর্যায়ে এসে এই বইয়ের শেষের দিকে এসে যখন স্যারের কাছে জিজ্ঞাসা করছে যে আহমদ ছফা স্যার আপনি তো যখন ছিলেন তখন অনেকেই ছিল, বললাম তো চলমান বিশ্বকোষ, মানে কি জানে না সে, শহীদ সোহরাওয়ার্দী। ও তাকে সে একবার খুব বললো যে রাজনীতি যে আর করবো না, রাজনীতি করে আসলে লাভ নেই। তখন একদম মুখের উপর স্যার বলে দিলে রাজনীতি না করে তুমি চলবা কী করে মিয়া, মানে তোমার তো পেশা এটা, তুমি খাবা কি, তোমার একটা যদিও লয়ের সার্টিফিকেট আছে ওকালতির, কিন্তু তুমি তো ওকালতি করবে না। এই কথা যদি ডক্টর কামাল বলতেন তাহলে না বিশ্বাসযোগ্য ছিল। তো এইভাবে উনি এই টাইপের সম্পর্ক আসলে সবার সাথে। উনার ভাষ্যমতে 18-19 বছর যখন ওনার বয়স, তখন নজরুলের সাথে ওনার একবার দেখা হয়। এরকম ওই সময় জিন্নার উনি খুব ভক্ত ছিলেন, নেহেরুর কথা বলতেন, এবং এই যে কাজী মুতাহার হোসেন, মুকাররম, এদের কথা উনি বলতেন। মানে শুধু এখানে না, দেশের বাইরে যদি শেক্সপিয়ার নিয়ে কথা বলেন উনি সেখানে আসেন, মানে যাকে নিয়ে কথা বলবেন বিশ্বকোষ, মানে সব কিছু সম্পর্কে চমৎকার। দেখে মনে হবে যে খুব সাধারণ গ্রাম্য একটা লোক, কেউ হয়তো তাকে না চিনলে বুঝবেই না যে ডক্টর মুনীর চৌধুরীকে উনি খুব স্নেহ করতেন। একবার হলো কি যে মুনীর চৌধুরী নাকি একদিন সকালবেলা ওনার রুমে গিয়ে বসে খুব মন খারাপ করে বসে আছে। তো তখন বলে যে কেন তুমি মন খারাপ করে আছো কেন? তো বললো যে লিলি, মানে ওনার বেগমের কথা বলে, সে বলছে যে তোমার আসলে রাজ্জাক স্যারের মতো বিয়ে না করা উচিত ছিল, মানে তার যে আচার আচরণ, বই পড়া বা এর প্রতি আগ্রহী। তো এই টাইপের, মানে উনি মানুষের সাথে মিশতেন এরকম মন খুলে, উদার হয়ে। ওই যে সলিমুল্লাহ খান তার সম্পর্কে বই লিখছে, তাকেও হেল্প করতেছেন। এটা আসলে কয়জন করতে পারে আমি জানি না। যে স্যারের জন্য সে 12 বছর ধরে অনুবাদ করলো, আহমদ ছফা তার বই ছাপানো প্রকাশের কাছে উনি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ করার জন্য। ওই এস এম সুলতান তাকে খারাপ কথা হতে বলছে, তারপর তার জন্য 3000 টাকা খরচ করে উনি ছবিগুলো নিয়ে আসছেন, তাকে একটা জায়গায় থাকতে দিচ্ছেন। ঢাকা থেকে বেড়াতে আসলে তাকে সে ঘোরাচ্ছেন, তার বাসায় এসে উঠছে, এবং নিজে বাজার করতেন, বাজারে গিয়ে বাজার করতেন। তো এই ধরনের পোশাক আশাক বলতে একটা, সেটা বলতেও সে লজ্জাবোধ করতেন না, জামাত তার কোনো পোশাক নেই। তা আসলে এই যে বইটা যদ্যপি আমার গুরু আহমদ ছফা উনি যে লিখছেন, এই পুরা বইটাই একটা মানে তথ্যবহুল এবং শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আমরা এখন রিভিউ করি সেখানে আসলে মেন জায়গাগুলো বলার চেষ্টা করি। পুরো বইটাই মেন জায়গা, আমি কোনটা বলবো কোনটা বাদ দেবো কিছুই বুঝতে পারছি না। যদি সেটা উপন্যাসের একটা কাহিনীর সামারি বলে, এখানে সেটাও বলা সম্ভব না। তো যতটুকু আমার মাথায় আসলে, যতটুকু মনে আছে, আর লেখক নিজেই বলছে যে তারও আসলে ওই তারিখ সময় এগুলো ওইভাবে মাথায় থাকে না, কিন্তু তারপর সে রিস্ক নিয়ে তার স্মৃতি থেকেই বলছে। আমি এই তথ্যবহুল বইটা খুব দ্রুত যতটুকু পারছি তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তবে বইটা হাইলি রেকমেন্ডেড, যদি আপনারা পারেন পড়বেন এবং বাসায় রাখবেন। এর থেকে এত চমৎকার একটা বই, এবং যারা ইতিহাস পছন্দ করেন, আরও একটা মজার জিনিস, এই বইটা থেকে সূত্র নিয়ে আপনারা ইতিহাস পড়তে পারবেন। মানে ঐতিহাসিকভাবে এটা সমৃদ্ধ একটা বই, এত কিছু এই বইয়ের মধ্যে আছে। বড় বিখ্যাত এই শেখ মুজিবুর রহমান সাহেবের কথা আছে, ওই সময় যারা খুব বড় বড় লোক ছিলেন আমরা তো জানি না, কিন্তু ওই সময়ের ঘটনাগুলো নিয়ে তুলছেন। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়তে 2জন বিদেশি টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, তার কথা এখানে বলা হচ্ছে। কে নাই যখন শুনবেন তখন বলবেন, আরে জয়নুল আবেদিন স্যারের সাথে রাজ্জাক সাহেবের এত ভালো সম্পর্ক ছিল, এস এম সুলতানের সাথে এত ভালো সম্পর্ক ছিল, সোহরাওয়ার্দীর সাথে এত ভালো সম্পর্ক ছিল, ভাসানীর সাথে এত ভালো সম্পর্ক ছিল। মানে সবাই তার গুণগ্রাহী ছিল এবং সবাই তাকে পছন্দ করতেন। কিন্তু তিনি আসলে, তারপরেও তো মানুষ দোষ গুণের ঊর্ধ্বে না, সবাই ইয়ে করে। তো এবং আরেকটা জিনিস তার সম্পর্কে আছে যে আসলে সে কেন বই লেখেনি। তো সেই ক্ষেত্রে আহমদ ছফা আসলে বলছে সে কেন লেখা নাই, সে ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। তবে হয়তো উনি যে পরিমাণ পাণ্ডিত্য ওনার মধ্যে ছিল, উনি ছোট পরিসরে বা ছোটো একটা বই লিখে আসলে সেটা প্রকাশ করতে পারতেন না। বাট উনি খুব আধুনিক মনা ছিলেন, মানে তখনকার প্রজন্ম, তারপরে যারাও শিক্ষক হিসেবে আসছে তারাও তার সাহসর্য থেকে অনেক বড় বড় শিক্ষক হয়ে গেছেন। আরেকটা থাকে, বিতর্ক অনেক সময় থাকে যে আহমদ ছফা কি আসলে রাজ্জাক সাহেবকে প্রমোট করলেন, নাকি রাজ্জাক সাহেবই
আহমদ ছফাকে প্রমোট করলেন। সেই বিতর্কেরও আসলে একটা বিতর্ক কনক্লুশনে আসা যাবে না, তবে এইটুকু বলা যায় যে রাজ্জাক সাহেবের সাথে পরিচয় হওয়ার আগেও কিন্তু আহমদ ছফা বেশ কয়েকটি বই বের করে লেখক হিসেবে পরিচিত পেয়েছেন। আবার আহমদ ছফা সাথে সম্পর্ক না হলেও কিন্তু রাজ্জাক সাহেব তার নিজ গুণে সমৃদ্ধ, সে একটা জ্ঞানের জাহাজ বলা যায়, একটা বিশ্বকোষ। তো আসলে দুইজনকে দুইভাবে সম্মানিত করা যেতেই পারে। আমার মনে হয় বইটি আপনারা পড়লে আরও ভালো মতো জ্ঞান অর্জন করতে আমি অত ভালো বুঝিয়ে বলতে পারলাম, তবে আমার কাছে খুব ভালো লাগার একটি বই, চমৎকার একটি বই, সংগ্রহে রাখার মতো একটি বই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে অনেক তথ্য ভুলও হতে পারে, তবে আমি চেষ্টা করি যতটুকু সঠিকভাবে উপস্থাপন করা যায়।